অনেক দিন আগের কথা। পরীলোকে অনেক ভালো দয়ালু একজন রানীপরী বসবাস করত। রানীপরীর সুন্দর সুন্দর ৭ জন মেয়ে ছিল। তাদের ৭ জনের নিজেদের রূপ রং নিয়ে প্রচুর অহংকার ছিল। অন্যদিকে নিজেদের রূপ রং নিয়ে তাদের এতটাই অহংকার ছিল যে নিজেদের থেকে বেশি সুন্দর কাউকে তাদের সহ্য হতো না। পরীলোকে যদি কখনো নিজেদের থেকে বেশি সুন্দর কোনো পরীকে দেখত, তাহলে নিজেদের জাদু শক্তির দ্বারা তাকে অনেক কুৎসিত বানিয়ে দিত। এমনই একদিন সিন্ড্রেলারা ৭ বোন মিলে পরীলোকে ঘোরাফেরা করছিল। হঠাৎ করে তারা একটি বিয়ে বাড়ি দেখতে পায়। এমনটা দেখে তারা বিয়ে বাড়িতে যায়। সেখানে পৌঁছানোর পর তারা বিয়ে দেখছিল। হঠাৎ করেই তারা ৭ জনে লক্ষ্য করে যে সেখানে বিয়ের পাত্রী ছিল তাদের থেকেও ১০০০ গুণে বেশি সুন্দর দেখতে। আর তার সৌন্দর্যতা দেখে তাদের ৭ বোনের প্রচুর হিংসা হয়। আরে, এই বউ তো দেখছি একটু বেশি সুন্দর সেজে বসে আছে। আমি তো জানতামই না যে পরীলোকে আমাদের থেকেও বেশি সুন্দর কেউ আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এর সৌন্দর্যতা দেখে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। তাহলে আর দেরি কিসের? আমাদের থেকে সুন্দর কেউ এই পরীলোকে থাকবে না। আমরা সবাই মিলে নিজেদের জাদু শক্তির দ্বারা ওকে কুৎসিত বানিয়ে ফেলি। এতটাই কুৎসিত যে ওর দিকে কেউ আর ফিরেও তাকাবে না। তারা প্রচণ্ড রাগ নিয়ে বলে, কিরে, এত সুন্দর হওয়ার অধিকার দিয়েছে কে তোকে? এই পুরো পরীলোকে আমরা ৭ বোন ছাড়া আর কারোর সুন্দর হওয়ার অধিকার নেই। আর কারোর এই অধিকার নেই, বুঝলি তুই? এটা তুমি কেমন কথা বলছো? আজকে আমার বিয়ে, এর কারণে আমি একটু ভালো মেকআপ করেছি। আর এর মধ্যে এত খারাপ কি আছে? খারাপ কি আছে? থাম, এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। এরপর সিন্ড্রেলা পরী এবং তার ৬ বোন মিলে নিজেদের জাদু শক্তির দ্বারা সেই বউকে এতটাই কুৎসিত বানিয়ে দেয় যে সে দেখতে অনেক ভয়ঙ্কর হয়ে যায়। তার গায়ের রং প্রচুর কালো হয়ে যায়। এটা দেখে পাত্রের অনেক রাগ হয়। সে তাদের ৭ বোনকে নানান কথা শোনাতে থাকে। এইসব কথা শুনে ৭ বোনেরও প্রচুর রাগ হয়ে যায়। এরপর ৭ বোন নিজেদের জাদু শক্তির দ্বারা আবারও সেই পাত্রকেও কুৎসিত বানিয়ে দেয় এবং তারা খুশি হয়ে অনেক জোরে জোরে হাসে। তাদেরকে নিয়ে খুব মজা করে। এরপর সেখান থেকে চলে যায়। পরের দিন পাত্রের মা তার ছেলে এবং বৌমাকে নিয়ে রানীপরীর কাছে এসে এর বিচার দেয়। এই দেখুন রানীপরী, আপনার ৭ মেয়ে মিলে আমার ছেলে এবং বৌমার কি অবস্থা করেছে। নিজের মেয়েদের এমন ব্যবহারে রানীপরীর প্রচুর রাগ হয়। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি সব কিছু ঠিক করে দিচ্ছি। এরপর রানীপরী পাত্র এবং পাত্রীকে ২টা জাদুর গোলাপ জামুন খেতে দেয়, যেটা খাবার পর তারা ২ জনই আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। এরপর রানীপরী তার ৭ মেয়েকে দরবারে ডাকে এবং তাদেরকে খুব অপমান করে। আজকে তোমরা ৭ বোন নিজেদের আচার ব্যবহারে সবার সামনে আমার নাক কেটে ফেলেছ। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এবার প্রথম বলে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর দ্বিতীয়বার যদি ভুলেও এমন কোনো কাজ হয় তাহলে তোমাদের ৭ জনের জন্য আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে রেখো। এভাবে রানীপরী তার ৭ মেয়েকে সতর্ক করে তাদের মনে একটা ভয় বসানোর চেষ্টা করে। কিন্তু কে শোনে কার কথা? ৭ মেয়ে একান দিয়ে কথা শোনে, ওকান দিয়ে কথাগুলো বের করে দেয়। তাদের উপর এই কথার কোনো প্রভাবই পড়ে না এবং তারা তাদের এই শয়তানি চালিয়ে যেতে থাকে। তাদের মধ্যে কোনো পরিবর্তনই আসে না। এভাবেই একদিন তারা ৭ বোন মিলে একসঙ্গে পৃথিবী লোকে আসে বেড়াতে। তারা একটি জঙ্গলের মধ্যে অনেক আনন্দ করছিল এবং ঘোরাফেরা করছিল। তখন হঠাৎ করেই তারা একটি জাদুকর্ণী দেখতে পায়, যে জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে বসে তপস্যায় মগ্ন ছিল। জাদুকর্ণীকে দেখতে তাদের ৭ বোনের মনে শয়তানি কাজ করতে শুরু করে। মনে হচ্ছে এই জাদুকর্ণী আন্টি অনেক কয়েক বছর ধরে এখানে এভাবেই বসে আছে। চলো, এনাকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস খাওয়াই। এরপর ৭ জন পরিবোন নিজেদের শয়তানি জাদু শক্তির দ্বারা সেই জাদুকর্ণীকে বাতাসে উড়িয়ে পাশে থাকা নদীর ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে দেয়। তখন হঠাৎ করে সেই জাদুকর্ণীর ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং সে সেই ঠান্ডা পানির মধ্যে ছটফট করতে শুরু করে। এমন দৃশ্য দেখে তাদের ৭ বোনের প্রচণ্ড মজা লাগে। তারা অনেক আনন্দ করছিল এটা দেখে। তারা অনেক জোরে জোরে হাসতে শুরু করে। আচ্ছা, তো তোমরা ৭ বোন মিলে এমনটা করেছো? আমার এত বছরের এমন পরিশ্রম তপস্যা ভঙ্গ করে তোমরা ৭ বোন অনেক বড় অপরাধ করে ফেলেছো। এখন আমি তোমাদের সবাইকে এই কাজের শাস্তি দিব। এরপর জাদুকর্ণী নিজের জাদু শক্তির দ্বারা তাদের ৭ পরিবোনকে অনেক কালো করে দেয়। দেখে যেন মনে হচ্ছিল কাক বসে আছে। এমনকি তাদের মাথার চুলগুলো বুড়ো মানুষের মতো সাদা করে দেয়। নিজেদের এমন ভয়ঙ্কর রূপ দেখে তাদের ৭ বোনের খুব রাগ হয় এবং তারা নিজের জাদুর কাঠি দিয়ে সেই
জাদুকর্ণীর ওপর আক্রমণ করে বসে। কিন্তু সেই জাদুকর্ণী ছিল অনেক বেশি শক্তিশালী, তাই সে তাদের আক্রমণের আগেই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর পরীদের শক্তির কোনো প্রভাবই তার ওপর পড়ে না। এরপর সিন্ড্রেলা এবং তারা 6 বোন মিলে তাদের নিজেদের শক্তি দ্বারা নিজেদের রূপ পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু তাদের শক্তি তাদের রূপ পরিবর্তন করতে ব্যর্থ হয়ে যায়। শুধু তাই নয়, রানী পরীও নিজের শক্তির দ্বারা লক্ষবার চেষ্টা করেও তার 7 মেয়েকে আর আগের রূপে ফিরিয়ে নিয়ে আসতে পারে না। অন্যদিকে পরিলোকের বাকি পরীরা যখন কথা জানতে পারে যে অহংকারী 7 বোনের নিজেরা রং রূপ সবকিছু হারিয়ে ফেলেছে, এটা শোনার পর তারা সবাই মিলে তাদের 7 বোনকে নিয়ে অনেক মজা করতে শুরু করে। এতে তাদের 7 বোনের খুব অপমান হয়। এভাবেই আর কোনো উপায় না থাকায় তারা 7 বোন নিজেদের কালো কুৎসিত রং নিয়ে জীবনযাপন করতে বাধ্য হয়ে যায়। এভাবেই একদিন তারা 7 বোন নিজেদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলছিল। চলো একটা কাজ করি, আমরা সবাই মিলে গিয়ে ওই জাদুকর্ণী আন্টির থেকে ক্ষমা চেয়ে নিই। জাদুকর্ণী আন্টি অনেক ভালো, উনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। হ্যাঁ সিন্ড্রেলা, তুমি একদম ঠিক বলছো। চলো আমরা সবাই মিলে গিয়ে ওনার থেকে ক্ষমা চেয়ে নিই। এরপর তারা 7 বোন মিলে জাদুকর্ণীর থেকে ক্ষমা চাওয়ার জন্য পৃথিবী লোকের সেই জঙ্গলে আবারও আসে এবং লজ্জিত হয়ে জাদুকর্ণীর থেকে ক্ষমা চাইতে শুরু করে। জাদুকর্ণী অনেক ভালো মনের একজন মানুষ ছিল, তাই অল্পতেই তাদের ওপর তার দয়া চলে আসে। এরপর জাদুকর্ণী তাদেরকে ক্ষমা করে দেয় এবং নিজের জাদুশক্তির দ্বারা তাদেরকে আবারও আগের মতো অনেক সুন্দর করে দেয়। এরপর তারা 7 বোন অনেক খুশি হয় এবং তারা জাদুকর্ণীকে ধন্যবাদ জানিয়ে আবারও পরিলোকে ফিরে চলে আসে। পরিলোকে যাবার পর তারা তাদের মা রানী পরীকে সেই জাদুকর্ণীর ব্যাপারে সব কিছু খুলে বলে। তাদের মা আবারও তাদেরকে এত সুন্দর দেখে অনেক বেশি খুশি হয়। এভাবেই কিছুদিন পর রানী পরী তাদের 7 বোনকে 7 জন রাজকুমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এরপর তারা 7 বোন নিজেদের স্বামীর সঙ্গে নিজেদের বাড়ি থেকে বিদায় হয়ে শ্বশুর বাড়ি যায় আর হাসি খুশিতে নিজেদের শ্বশুরবাড়িতে একসঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। এভাবেই সময় কাটছিল। এরপর কিছুদিনের মধ্যেই তারা 7 বোন গর্ভবতী হয়ে যায়। অনেক দিন আগের কথা, সময়টা ছিল রূপকথার। কোনো একটি পরিলোকে 2 জন পরিবোন বসবাস করত, যাদের চুলগুলো ছিল স্বর্ণের এবং যেগুলো ছিল জাদুর চুল। তারা একসঙ্গে মিলেমিশে থাকতো। একদিন তারা বাগানে ঘোরাফেরা করছিল এবং বাগানের গাছে পানি দিচ্ছিল। হঠাৎ করেই একটা বৃদ্ধা মহিলা কান্না করতে করতে তাদের কাছে আসে এবং তাদের 2 পরিবোনকে বলে, আমাকে সাহায্য করো, আজকে আমার মেয়ের বিয়ে, আর ওর বিয়ের জন্য খরচ করার জন্য আমার কাছে আজকে একটা কানা করিও নেই। আমি খুব আশা নিয়ে তোমাদের 2 জনের কাছে এসেছি, তোমরা কি আমাকে সাহায্য করবে? বৃদ্ধা মহিলার অসহায়ের মতো কান্না দেখে তাদের 2 বোনের মন সহজেই গলে যায় এবং তারা 2 জন সেই বৃদ্ধা মহিলাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপরে তারা 2 জন সেই বৃদ্ধা মহিলার সঙ্গে বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে যায়। তুমি চিন্তা করো না, বিয়ের জন্য যা যা লাগে আমি সব কিছু রেডি করে দিচ্ছি। এরপর সেই পরী নিজের জাদুর কাঠিটি ঘোরায় এবং সেই বাড়ির সামনে অনেক সুন্দর একটা বিয়ের মণ্ডপ তৈরি করে দেয়। তুমি তোমার মেয়েকে বাইরে রাখো, আমি আমার জাদু শক্তির দ্বারা ওকে বিয়ের সাজ করে দিব এবং অনেক গহনা দিব। আমার মেয়ে ঘরের ভেতরেই আছে, তোমরা 2 জন ঘরের ভেতরে গিয়ে আমার মেয়েকে অনেক সুন্দরভাবে রেডি করে দাও। এমনটা শোনার পর তারা 2 বোন সেই ঘরের মধ্যে যায়, কিন্তু ঘরের মধ্যে যেতে না যেতেই হঠাৎ করে তাদের উপরে অনেক বড় একটা খাঁচা এসে পড়ে আর সঙ্গে সঙ্গে তাদের শরীর একটা দড়ি দিয়ে বাঁধা পড়ে যায়। কিছুক্ষণ পর সেই মহিলা সেইখানে আসে আর চোখের পলকেই তার রূপ পরিবর্তন হয়ে যায়। সে খুব ভয়ঙ্কর একটা জাদুকর্ণীর রূপ নেয়। মনে আছে তোমাদের, কয়েক মাস আগে আমার মেয়েকে আগুনে পুড়িয়ে মেরেছিলে, এর কারণে আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। এখন তোমাদের 2 জনকে মেরে আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। আচ্ছা, তো তুই চম্পা জাদুকর্ণীর মা, তাই তো? শুনে রাখ, তোর মেয়ে ছিল অনেক দুষ্টু। ও ছিল খুব নির্দয় একজন জাদুকর্ণী। জানি না ও কত মানুষকে মেরেছে ওর বলি দিয়ে, আর ওকে আগুনে পুড়িয়ে আমরা খুব ভালো একটা কাজ করেছি, অনেক মানুষের উপকার করেছি। ভালোভাবে বলছি, ছেড়ে দে আমাদেরকে, নয়তো তোর পরিণতিও খুব খারাপ হবে। তোর মেয়ের মতো তুইও আগুনে ঝলসে মরে যাবি। তোমাদের যত ইচ্ছা তত শক্তি খাটিয়ে নাও, কিন্তু কখনোই এই খাঁচার থেকে বাইরে বের হতে পারবে না।
আমি কিছুক্ষণের জন্য জঙ্গলে যাচ্ছি। ওই জঙ্গলে বসবাসকারী যত জাদুকর্ণী আছে আমি সবাইকে ডেকে নিয়ে আসব। আর আমরা সবাই মিলে তোমাদের দুইজনকে কুচি কুচি করে কাটবো, আর তোমাদের শরীরের এক একটা টুকরা আমি আগুনে পোড়াবো। এমনটা বলে শর্মিলা জাদুকর্ণী সেখান থেকে চলে যায়। অন্যদিকে এক পরী আর এক পরীকে বলে, আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে। যদি অনেকগুলো জাদুকর্ণী একসঙ্গে চলে আসে তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না। এরপর সেই দুই পরী সেই খাঁচা থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুইজন ছিল জাদুর দড়ি দিয়ে বাঁধা, যার কারণে সেখানে তারা ব্যর্থ হয়। তারা নিজেদের বাঁধনও খুলতে পারে না আর সেই খাঁচা থেকেও বের হতে পারে না। কিছুক্ষণ পর অনিতা নামের একজন মেয়ে নিজের মাথাতে কিছু কাঠের টুকরা নিয়ে সেই বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল। তখন হঠাৎ করেই সে দুইজন পরীর চিৎকারের শব্দ শুনতে পায়। সে অনেক কৌতূহল হয়ে যায় এবং সে দ্রুত সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। আর নিজের সামনে দুইজন পরীকে এইভাবে একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকতে দেখে অনিতার চোখ একদম ছানা বড়া হয়ে যায়। শোনো মেয়ে, একটা দুষ্ট জাদুকর্ণী আমাদেরকে এভাবে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। ও আমাদেরকে মেরে আমাদের বলি দিতে চাই। প্লিজ তুমি একটু দয়া করো, তুমি তাড়াতাড়ি আমাদেরকে এই খাঁচা থেকে বাইরে বের করে দাও। আর শোনো মেয়ে, আমাদের দুজনের চুল সোনার, আর এটা কোনো সাধারণ চুল নয়, এটা জাদুর চুল। তুমি এক কাজ করো, আমাদের চুলগুলো কেটে নাও এবং এই চুলগুলো দিয়ে একটা বেনুনি তৈরি করো, আর সেই বেনুনি নিজের মাথার সঙ্গে লাগিয়ে নাও। তাহলে আমাদের সকল জাদু শক্তি তোমার শরীরে চলে যাবে। এমনটা শুনে অনিতা একটা ছোট্ট কাঁচির ব্যবস্থা করে এবং সে সেই কাঁচি দিয়ে সেই দুই পরীর চুলগুলো কেটে নেয় এবং সেইগুলো এক জায়গায় করতে শুরু করে। এরপর অনিতা তাদের দুইজনের চুলগুলো কেটে অনেক বড় একটা বেনুনি তৈরি করে নেয়। এরপর অনিতা সেই চুলগুলো নিজের চুলের সঙ্গে জোড়া লাগিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই অনিতার শরীরেও অনেক জাদু শক্তি চলে আসে। এখন আমি তোমাদের দুইজনকে খুব সহজেই এই বন্দিদশা থেকে মুক্তি করে দেব, তোমরা ভেবো না, ভয় পেও না। এমনটা বলার পর অনিতা সেই খাঁচাটিকে ভাঙানোর জন্য সামনে এগোয়, কিন্তু তখন হঠাৎ করেই সেই দুষ্ট জাদুকর্ণী তার সঙ্গে আরও 4টা জাদুকর্ণীকে সঙ্গে করে সেখানে হাজির হয়ে যায়। আরে এটা কি? এই মেয়ে তো পরীদেরকে বাইরে বের করার চেষ্টা করছে। শোন মেয়ে, তুই এইখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছিস। এখন আমরা তোকে আর জীবিত ছাড়বো না, চলো সবাই মিলে এই মেয়েটাকে মেরে ফেলো। শর্মিলা এমনটা বলছিল, হঠাৎ করেই সেই মেয়েটি অর্থাৎ অনিতা তার জাদুর চুল থেকে কিছুটা চুল ছিঁড়ে নেয় এবং সেগুলো সে জাদুকর্ণী এবং তার সঙ্গীদের উপর ফেলে দেয়। আর এর পরের মুহূর্তেই সেই জাদুর চুলের শক্তিতে সেই সকল জাদুকর্ণীদের আকৃতি অনেক ছোট হয়ে যায়। আরে এ কি দেখছি? এই মেয়েটা তো আমাদের থেকেও অনেক বড় জাদুকর্ণী। এক মুহূর্তে আমাদের শরীর এতটা ছোট করে দিল, আমাদেরকে দেখতে বেটো লাগছে। শর্মিলা, এটা তুই আমাদেরকে কোন বিপদের মুখে ফেলে দিলি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, এভাবে শর্মিলার কথা মেনে নেওয়া ঠিক হয়নি। আরে চলো সবাই, কি দেখছো? এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চলো, নয়তো এই মেয়েটা আমাদেরকে জানে মেরে ফেলবে। কিন্তু ঠিক তখনই অনিতা সেই জাদুকর্ণী এবং তার সঙ্গীদেরকে ধরে নেয় আর তাদের হাত ধরে এক একটা হাত সেই বাড়ির বাইরে একটা গাছের সাথে বেঁধে তাদেরকে সেই গাছের সঙ্গেই ঝুলিয়ে দেয়। এরপর অনিতা নিজের জাদুশক্তির দ্বারা সেখানে অনেক বড় একটা মশাল হাজির করে এবং সেই মশালের সাহায্যে সে সেই সকল জাদুকর্ণীর গায়ে আগুন লাগিয়ে দেয়। আর দেখতে দেখতেই সকল জাদুকর্ণীরা পুড়ে একদম ছাই হয়ে যায়, তাদের অস্তিত্ব বলে আর কিছুই থাকে না। এরপর অনিতা সেই বন্দিদশা থেকে দুই পরীকে মুক্ত করে। তোমার কারণে আমাদের দুই বোনের জীবন বেঁচেছে, এর কারণে এই জাদুর বেনুনিটা তুমি উপহার স্বরূপ আমাদের পক্ষ থেকে তোমার কাছে রেখে দাও, আর আমাদের মাথাতে আবার নতুন চুল গজিয়ে যাবে। এরপর তারা দুই পরিবোন আবারও পরিলোকে ফিরে যায়। অন্যদিকে জাদুর সেই বেনুনি পাওয়ার কারণে অনিতার জীবন পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায় এবং সে শুধু নিজের একার জন্য সেই জাদুশক্তির ব্যবহার করেনি, সে নিজের জন্য এবং সকল অসহায় দুরস্থ মানুষের জন্য সেই জাদুর শক্তির ব্যবহার করেছে। অন্যদিকে সেই দুই পরিবোনের মাথায় আবারও চুল গজিয়ে যায়, যার কারণে তারা আবারও অনেক বেশি খুশি হয়। অন্যদিকে অনিতা, সে আর দরিদ্র থাকে না, সেও অনেক বড়লোক হয়ে যায়
এবং হাসি খুশিতে নিজের জীবন কাটায়। রামপুর নামক কোনো একটি গ্রামে দীপিকা এবং সজিতা নামক দুই বান্ধবী বসবাস করত। সজিতা তার বাবা মায়ের সঙ্গে খুব ছোট্ট একটি বাড়িতে বসবাস করত। অন্যদিকে দীপিকা অনেক বড় একটা বাড়িতে বসবাস করত এবং তার বাবা মায়েরা ছিল অনেক বড় লোক। সজিতা ছিল অনেক ভালো এবং সৎ একটা মেয়ে। অন্যদিকে দীপিকা ছিল অনেক অহংকারী এবং লোভী স্বার্থপর একজন মেয়ে। কিন্তু এত কিছুর পরও তারা দুইজন অনেক ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব অনেক মজবুত ছিল। তারা দুজন একসঙ্গে স্কুলে যেত এবং একসঙ্গে স্কুল থেকে বাড়িতে ফিরে আসতো। স্কুল থেকে ফিরে আসার পর বিকেলবেলায় তারা দুইজন প্রতিদিন খেলা করতে যেত। এর মধ্যেই হঠাৎ করে একদিন দীপিকাকে সজিতা বলে, তুমি জানো, আমি শুনেছি আমাদের গ্রামের বাইরে নাকি একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে নাকি একটা গুহা আছে, আর ওই গুহার মধ্যে যে যায় সে আর ফিরে আসতে পারে না। আরে এসব কথার কথা, এমন বাস্তবে কিচ্ছু নেই। চলো আজকেই আমরা ওই গুহার কাছে বেড়াতে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। এরপর তারা দুইজনেই পরের দিন সকালবেলা ঘুরতে ঘুরতে সেই গুহার কাছে চলে যায়। কিছুক্ষণ যাবার পর তারা সেই দুই জাদুর গুহা দেখতে পায়। মহিলার জ্ঞান ফিরে আসে এবং দুইটা গুহা সাহায্য করতে দেখে বলে, অনেক ধন্যবাদ, কি তুমি আমাকে এত সাহায্য করেছো। আমিও সেখানেই দাঁড়িয়ে আছি, ভালো একজন মানুষ জানবো। বাবা, সজিতা এবং দীপিকা দুজনে এটাই ভাবছিল যে তারা কোন গুহার মধ্যে যাবে। ঠিক তখনই সেখানে একটা পরী হাজির হয় এবং সে বলে, আমার এই জাদুর জঙ্গলে তোমাদের দুজনকে স্বাগত। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে দুইটা গুহা অবস্থিত। একটা গুহা ভালোর এবং একটা গুহা খারাপের। যদি তোমরা ভালো কাজের গুহাতে যাও তাহলে ওর মধ্যে তোমরা কিছু পাবে না। উল্টো সেখানে একটা বৃদ্ধা মহিলা আছে যে বেশ অনেক বছর ধরে অসুস্থ। তোমাদের তাদেরকে সেবা করতে হবে। কিন্তু তোমরা যদি খারাপের গুহার মধ্যে যাও তাহলে ওইখানে তোমরা অনেক ধন সম্পদ পাবে। কিন্তু মনে রেখো, ওইখানে খুব ভয়ঙ্কর একটা নাগিন রয়েছে। এখন এটা তোমাদের উপর নির্ভর করছে যে তোমরা কোন রাস্তাটি পছন্দ করবে। এমনটা বলে সেই পরী হাসতে হাসতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর সজিতা দীপিকাকে বলে, দীপিকা, আমাদের ভালো গুহার মধ্যে যাওয়া উচিত। সেখানে বেচারি বৃদ্ধা মহিলা কত বছর ধরে অসুস্থ হয়ে যন্ত্রণায় ভুগছে। আমরা জেনে শুনে এইভাবে ওনাকে এই অবস্থাতে একা ছাড়তে পারি না। আমাদেরকে ভালোর গুহার মধ্যে গিয়ে ওনাকে সাহায্য করা উচিত। সেই বৃদ্ধা মহিলার এত বিশ্বাস দেখে বিয়ের জন্য রাজি হয়ে যায়। শুনলে না, আর কিছুদিনের মধ্যেই সূর্য এবং চাঁদনির বিয়ে হয়ে যায়। আর ওইখানে সূর্য চাঁদনিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। সূর্যর বাড়ির দরজায় সূর্যর মা এবং আমার কথা শুনো, তুমি আমার সঙ্গে খারাপের গুহার মধ্যেই চলো। নতুন বউ কি বরণ করবে বলে ছোটবেলা থেকে শিখেছি যে আমাদের সব সময় ভালো রাস্তাটাই পছন্দ করা উচিত। টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই। টাকা আজ আছে তো কাল নেই। কিন্তু আমাদের ভালো মন মানসিকতা সবসময় আমাদের সঙ্গে থাকে। কিন্তু তোমাকে কিছু বলাটাই অজানা। তুমি কোনো কথা কানে নাও না। ঠিকমতো দুই বেলা খাবার দিতে পারি না। আমি যাচ্ছি আমার খারাপের গুহাতে। তুমি যাও তোমার ভালো গুহাতে। কোনো বৃদ্ধা মহিলার সেবা করতে। এটাও তো আমাদের এমনটা বলার পর দীপিকা কোনো কথা না শুনেই খারাপের গুহাতে চলে যায় আর সজিতা ভালোর গুহাতে। সূর্যের সামনে এগোনোর পর সজিতা সেই ভালোর গুহার মধ্যে অনেক সুন্দর একটা পৃথিবীতে পৌঁছে যায়। যেখানে সবকিছু ছিল ছবির মতো সুন্দর। যেখানে সুন্দর সুন্দর ফুল ছিল এবং বিভিন্ন প্রকার ফল ছিল। অন্যদিকে সজিতারও খুব ক্ষুধা পেয়েছিল, তাই সে সেই গাছ থেকে ফল ছিঁড়ে খেতে শুরু করে। ফল খাবার পর সে বলে, আমার কিছু মনে হয়নি, কত সুস্বাদু ফল। চাঁদনির কথা শুনে সজিতা সেখানে একটা কুঠুরি দেখতে পায়, যার মধ্যে থেকে কোনো একজন বৃদ্ধা মহিলার কাশির শব্দ পাওয়া যাচ্ছিল। সজিতা সেই কুঠুরির কাছে যায় এবং বলে, আমি এসে গেছি সবসময় আশীর্বাদ করে সেখান থেকে চলে যাবেন বুড়িমা। এর কিছুক্ষণ পর তারা ঘুমটার মনে সেই বৃদ্ধা মহিলার দেখাশোনা করতে শুরু করে। সে দিনরাত সেবা করতে ঘুম থেকে ওঠে সজিতা এবং সে সবার জন্য নাস্তা বানায় করে রাখতো এবং সে একাই বাড়ির সব কাজ করে ফেলে। এরপর বাইরে সে পশু পাখিদের সবাই খাবার দিত, জেগে ওঠে এবং খুব ভালোভাবে সেই বৃদ্ধা মহিলার সেবা করত, নাস্তা দেয়। অন্যদিকে খারাপের গুহার মধ্যে যেতেই দীপিকা ভীষণ ভয়ঙ্কর একটা পৃথিবীতে পৌঁছে যায়, কারণ যেখানে সবকিছু দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল এবং ভয়ঙ্কর সব শব্দ ভেসে আসছিল। কিন্তু তবুও দীপিকা ধন সম্পদের লোভে সামনে এগিয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। দীপিকার প্রচুর ক্ষুধা পেয়েছিল। পরি তো বলেছিল এখানে আমি ধন সম্পদ পাবো, কিন্তু এখানে যতদূর চোখ যায় কোথাও তো কোনো ধন সম্পদ দেখতে পাচ্ছি না। এদিকে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, ক্ষুধাতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে।
তাই আমি এরপর তোমাকে আরো এই কিছুটা লেহেঙ্গাটা সামনে দিতে এগোনোর চাই। পরই আর দীপিকা হ্যাঁ বৌমা, চকচকে কিছু এই জিনিস লেহেঙ্গাটি দেখতে কোনো পায়। সাধারণ আরে লেহেঙ্গা বাহ, নয়, পেয়ে গেছি তাই তুমি এই গুপ্তধন। আমি লেহেঙ্গাটা এক্ষুনি সামলে রেখো গুপ্তধনের কাছে যাচ্ছি আর এই আর খুব লেহেঙ্গাটা তাড়াতাড়ি সবগুলো ভালোভাবে নিয়ে এখান ব্যবহার থেকে করো। চলে যাব। এরপর আমি আরো বড় লোক হয়ে যাব। এমনটা বলার পর দীপিকা ধন সম্পদ নেওয়ার জন্য সামনে এগোয়। সেখানে সে অনেকগুলো ধন চাঁদনি সম্পদ দাঁড়াও, দেখতে এবার পায়। লেহেঙ্গাটা আরে দাঁড়িয়ে বাহ, আমাকে এই এত যে ঘরে লেহেঙ্গাটা চলে যায়, দিয়েছে, সেই সে লেহেঙ্গাটা তো কেমন? আস্ত একটা পাগল যে ভালোর গোহাতে গেছে। ও যদি আমার কথা শুনে এরপর আমার চাঁদনি সঙ্গে খারাপের যখনই গোহাতে সেই আসতো বাক্সটি তাহলে খোলে, ও এখানে তখন সে এতগুলো দেখে যে ধন তার সম্পদ ভিতরে পেত। খুব কিন্তু কোনো সুন্দর ব্যাপার একটা না, লেহেঙ্গা এখন এই রাখা সব ছিল। ধন সম্পদ একা একা এমনটা আমার, দেখে চাঁদনি এগুলোর ভীষণ ভাগ আর অবাক কাউকে হয় দেওয়া লাগবে এবং না। বলে, এমনটা ভেবে দীপিকা আরে বাহ, যখনই সেই এটা ধন তো অনেক সম্পদে সুন্দর হাত একটা স্পর্শ লেহেঙ্গা। করায় সঙ্গে আমার তো সঙ্গে সেগুলো বিশ্বাসই সেখান হচ্ছে না থেকে অদৃশ্য যে হয়ে যায়। দাদির কাছে এত আরে সুন্দর এটা একটা কি? লেহেঙ্গা এই ধন আছে সম্পদগুলো আমি আর এই স্পর্শ লেহেঙ্গাটি করতে দাদি পারছি না আমাকে কেন? দিয়ে এভাবে দিয়েছে। কত দীপিকা সুন্দর যতবার এই সেই ধন লেহেঙ্গাটা, সম্পদগুলো স্পর্শ এটা তো করার আমি জন্য হাত অবশ্যই সামনে পরবো। এগোয়, সঙ্গে সঙ্গে সেগুলো অদৃশ্য হয়ে যায়। এরপর যখনই সে নিজের জায়গায় হাত নিয়ে নেয়, আবারও সেই ধন সম্পদগুলো নিজের জায়গায় চলে আসে। আরে এসব কি হচ্ছে আমার সঙ্গে? ঠিক তখনই তার সামনে একটা নাগিন হাজির হয়। লোভী মেয়ে, এখন তোর লোভী তোকে এখানেই শেষ করে দেবে। এখন তুই এখান থেকে আর জীবিত বেঁচে ফিরতে পারবি না। আর আমার ভোজন হওয়ার জন্য এখন তুই রেডি হয়ে যা। আমি বেশ অনেক বছর ধরে ক্ষুধার্ত, আর এখন প্রাণ ভরে তোকে খাবো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও এখান থেকে। আমি কোনো ধন সম্পদ চাই না, প্লিজ আমাকে মেরো না। কিন্তু নাগিন তার একটা কথাও শুনে না এবং তার পায়ে ছোবল মারে। আর সঙ্গে সঙ্গে দীপিকা একটা ইঁদুরে পরিণত হয়ে যায়। যারা লোভে পড়ে এই খারাপের গুহাতে আসবে তার সঙ্গে এমন অবস্থাই হবে। অন্যদিকে সজিতা সেই বৃদ্ধা মহিলার উদার মনে সেবা করছিল। বুড়িমা, এই ঔষধটা খেয়ে নাও, এটা খেলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সত্যি তুমি একজন সৎ এবং ভালো মনের মানুষ। এমনটা বলার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা মহিলা একটা পরীতে রূপান্তরিত হয়ে যায় এবং সে বলে, সজিতা, আমি তো শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি তোমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো। আমি তোমার এই শ্রদ্ধা এবং সম্মান আর সেবা দেখে ভীষণ খুশি হয়েছি, তাই আমি তোমাকে কিছু দিতে চাই। এরপর পরি সজিতাকে অনেকগুলো ধন সম্পদ দেয়। সজিতা অনেক খুশি হয়ে যায়। এরপর সে পরীকে ধন্যবাদ জানিয়ে সেই ধন সম্পদগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। গুহার বাইরে আসার পর সে জানতে পারে যে তার বান্ধবী দীপিকাকে সাপে কেটেছে এবং সাপে কাটার ফলে সে একটা ইঁদুরে রূপান্তরিত হয়ে গেছে। এ বিষয়টা নিয়ে সজিতার অনেক আফসোস হয় এবং সে বলে, দীপিকা, তুমি আমার কথা শুনে যদি আমার সঙ্গে ভালো রাস্তাতে যেতে তাহলে হয়তো এখন তুমি আমার সঙ্গে থাকতে। তখন দীপিকা সেখানে ইঁদুরের রূপে আসে এবং বলে, সজিতা, তুমি ঠিকই বলছো, ধন সম্পদের লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি খারাপের রাস্তায় যেতে বাধ্য হয়ে পড়েছিলাম, আর এখন আমার লোভই আমাকে শেষ করে দিল। কিন্তু তুমি ভালো রাস্তা পছন্দ করেছিলে, যার কারণে তোমার সঙ্গে ভালোই হয়েছে। আর তোমার ধন সম্পদের লোভ না থাকা সত্ত্বেও তুমি ধন সম্পদ পেয়ে গেছো। যদি আমি তোমার সঙ্গে ভালো রাস্তায় যেতাম, কিন্তু আমার লোভ আমাকে শেষ করে দিল। এমনটা বলার সঙ্গে সঙ্গে পরি সেখানে হাজির হয় এবং সে দীপিকাকে বলে, দীপিকা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নিজের কাজের জন্য ভীষণ অনুতপ্ত। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। এরপর পরি দীপিকাকে আবারও আগের রূপে ফিরিয়ে দেয়। এটা দেখে তারা দুই বান্ধবী অনেক খুশি হয় এবং পরীকে ধন্যবাদ জানায় এবং তারা পরীর কাছে ওয়াদাবদ্ধ হয় যে এই শিক্ষা তারা ভবিষ্যতে সবাইকে দিবে আর কখনো লোভ করবে না। সত্যি বন্ধুরা, সততা এবং ইমানদারিতে অনেক শক্তি থাকে। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।